আজকের যেটা ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে ফিউচার পার্টিসিপল, মানে ভবিষ্যৎবাচক শব্দগুলো এখানে পড়া হয়েছে। অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল হয়েছিল, আর ফিউচার পার্টিসিপেল বলে নাম দেওয়া হয়েছে। এগুলো এক্স্যাক্ট যে পালি গ্রামার যে হয়, মানে ট্র্যাডিশনাল যে পালি গ্রামার, রচয়ন ব্যাকরণ যে আছে সেই অনুসারে এরকম ক্লাসিফিকেশন নেই। তবে কিছুটা এর মানে অর্থগুলো হয়, মানে বর্তমান কাল অর্থে মানান্ত প্রত্যয় হয়, অতীত কাল অর্থে যে ত প্রত্যয় হয়। এছাড়া আরও দুটো আছে, তবন্তু তাবি বলা হয়, সেগুলো খুব কম ইউজ হয়। ফিউচার টেন্স বোঝাতে এই তব্য, অনীয় ইত্যাদিগুলো প্রয়োগ হয়। তো ফিউচার পার্টিসিপেল এখানে যেটা বলা হয়েছে, ট্র্যাডিশনালি এটাকে বলা হয় কিচ্চ প্রত্যয়। আমি টার্মটা লিখছি। কিচ্ছ দেখবে তোমাদের একটা ওয়ার্ড চেঞ্জের ক্লাসে ছিল, কৃত্য। কৃত্য মানে যেটা করা হয় বা করা উচিত, এই অর্থে বলে। যাই হোক, এই তব্যনীয় য় যে আছে, এটা ভবিষ্যৎকাল অর্থে হয়। আবশ্যক নিসূচয় একটা সূত্র ছিল, পেশাতি সর্ব তত্ত্বকাদেশু কিচ্ছা মনে পড়ছে না সূত্রটা। যাই হোক, ওই তব্যনীয় তিনটি প্রত্যয় আছে, সেইগুলো ওই ভবিষ্যৎকাল অর্থে হয়। তবে ভবিষ্যৎকাল অর্থে যেটা বোঝায়, সেটার সাথে একটা কমান্ড বা কোনো কোনো ক্ষেত্রে একটা যে বিধি যেটা বলা হয়, মানে একটা কোনো কিছু করা উচিত, এই অর্থগুলো প্রকাশ পায় অনেকটা মোডাল ভার্বের মধ্যে। আর এই যে এগুলো আছে এখানে, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওই একটা সেন্স কাজ করে, মানে সপ্তমী যে বিভক্তি যেটা আসে, মানে করা উচিত, করতে হবে, বা ইংরাজি মোডাল ভার্বের মতো যে মিনিং হয়, মানে ভবিষ্যৎকাল পাশাপাশি হচ্ছে যে এই ভবিষ্যৎবাচক প্রত্যয় যেগুলো আছে এবং সপ্তমী বিভক্তি, এইগুলো সব পরস্পর রিলেটেড হয়ে আছে। তো এগুলোর ক্ষেত্রে কোনটা কোথায় প্রয়োগ হয়, এগুলো যখন টেক্সট পড়ানো হবে বা তোমাদের পালি নোটগুলো আস্তে আস্তে এগোবে, সেইখানে গিয়ে মোটামুটি বোঝা যাবে। আপাতত জেনারেল মিনিংগুলো এখান থেকে জেনে রাখতে হবে। এবার নোটের বা মানে মেন বিষয়ে আসা যাক। সেটা হচ্ছে যে কোনো কিছু করা উচিত বা করা হবে অথবা যা করা হয়, এই তিনটে স্পেসিফিক অর্থে তব্য, অনীয় এবং য় প্রত্যয়। এখানে বিন্দু নিয়ে নেই, বিন্দু দেয়া থাক বা না থাক, যেটা প্রথম ক্লাসে একেবারে বলা হয়েছিল যে য় উচ্চারণটা করলে ভালো। আচ্ছা, এই যে তব্য, অনীয়, য় দিয়ে যেগুলো হয়, এর বহু শব্দই দেখা যায় যে বাংলারই মতো। যেমন করযুক্ত তব্য হচ্ছে কর্তব্য, বাংলা যেটা কর্তব্য মানে করা উচিত। করযুক্ত অনীয় করণীয়, বাংলাতেও করণীয় হয়, এটার অর্থ হচ্ছে করণীয় মানে যেটা করা উচিত বা যেটা করা হয়, কাজ অর্থে ডিউটি বোঝায়। আর করযুক্ত য় যখন হয়, সেটা অনেকটা চেঞ্জ হয়ে হচ্ছে কার্য, বাংলা হচ্ছে কার্য। কার্যটা যে কার্য হয়, এটা ওয়ার্ড চেঞ্জের নিয়মে আসছে। আর্য যেমন অর্য হয়, কার্য কার্য, এরকম। কার্য মানে যেটা করা হয়, ওয়ার্ক, এই ধরনের অর্থ প্রকাশ হয়। এবারে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং এটা যে আছে ফিউচার পার্টিসিপল, এর যে ফরমেশনগুলো, এইগুলো কিন্তু ধাতুরূপের যেমন খুব সহজে চেঞ্জগুলো বোঝা যাচ্ছে, তি অন্তি শীত হ মি ম, এইগুলো পরপর জুড়ছে, এইগুলো কিন্তু সরল নয়, এখানে অনেক ভিতরে চেঞ্জ হয়। এই কারণে আগের দিনের ক্লাসে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে বলা হয়েছিল যে কিছু ক্ষেত্রে সেটা দেখা যাবে যে ধাতুর থেকে বোঝা যাচ্ছে, যেমন খাদ ধাতু খাওয়া বোঝায়, সেখান থেকে খাদিত। ভাস ধাতু বলা বোঝায়, সেখান থেকে ভাসিত। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হা থেকে হীন হয়ে যাচ্ছে,
বা ঠা ধাতু যে ঠিত হচ্ছে, অনেকটা চেঞ্জ হচ্ছে। তো সেই রকম ক্ষেত্রে ওয়ার্ডগুলো মনে রাখার জন্য পদ্ধতি হচ্ছে যে কিছু ক্ষেত্রে আমরা ধাতুটার থেকে মনে রাখতে পারি, কিছু ক্ষেত্রে তার ইকুইভ্যালেন্ট বাংলা শব্দ থেকে মনে রাখা যায়। যেমন পবিশতি যে ক্রিয়া, এটা থেকে পবিত্র হচ্ছে, এটা কিছুটা আন্দাজ করা যায়। আবার প্রবিষ্ট যে শব্দ, সেইটি ওয়ার্ড চেঞ্জের নিয়মে পবিত্র হচ্ছে। ফিউচার টেন্সের ক্ষেত্রেও বহু ক্ষেত্রে ওই ওয়ার্ড চেঞ্জের ব্যাপারটা দিয়ে বুঝতে পারা যাবে যে কী শব্দের অর্থটা বোঝাচ্ছে। এখানে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। প্রথমে তব্য দিয়ে, যেমন দাতব্য হচ্ছে দাতব্য। বাংলায় যে দাতব্য আমরা এমনি বলি, দাতব্য চিকিৎসালয়, এখানেই দান করা উচিত বলা হয়েছে, বা যা দান করা হয় এটাও অনেক সময় বোঝায়, বা যেখানে দান করা হয়। দাতব্য চিকিৎসায় যেটা ফ্রিতে ট্রিটমেন্ট করা হয়, যেখানে দানের মাধ্যমে যেটা চলে। এরকম গন্তব্য মানে হচ্ছে যেখানে যাওয়া হয়, বাংলায় গন্তব্য শব্দ আমরা প্রয়োগ করি। বেদিতব্য মানে হচ্ছে জানা উচিত। শ্রোতব্য মানে শোনা উচিত। এটা ওই শ্রোতুম, সুত, এই শব্দগুলো পেয়েছো। সু যে ধাতু, শ্রু ধাতু শ্রুত থেকে আসছে। শ্রুত, শ্রবণ, শ্রুতি, এই শব্দগুলো সব এইভাবে তৈরি হচ্ছে। তো এখানে বিষয় হচ্ছে যে এইগুলো মনে রাখা খুব মুশকিল। কারণ শ্রোতব্য যে কোথা থেকে আসছে, ভার্বটা সু, তবু এটা রিলেট করা যায় যে এর আগে যে পাস্ট পার্টিসিপেলে সুতো পড়েছ, মানে যেটা সুতো, সেটার সঙ্গে রিলেট করা যায়। বা সুতপা পড়েছ, শুনে সৌতুম করা হয়েছে, ওইটার সঙ্গে এই শোটুকু মিল পাওয়া যাচ্ছে। তারপর ভাবেতব্য, যেটা বৃদ্ধি করা উচিত, এটা একটু নতুন। আচ্ছা, এখানে যে এক্সাম্পলগুলো দেয়া হয়েছে এবং বিগত তিনটে এতে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং এই যে ফিউচার পার্টিসিপেলে, এগুলো হয়তো তোমাদের দেখে কঠিন লাগবে, যেগুলো খুব কঠিন ফরমেশন হয়। অ্যাকচুয়ালি এখানে যে আনকমন জিনিসগুলো বেশি রাখা হয়েছে, কমন যেগুলো জিনিস সেগুলো এমনিই তোমরা মোটামুটি বুঝতে পারবে। যেমন এখানে যদি খাদিতব্য দেয়া হয় বা ভাষিতব্য, এই সবগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে খাদ বা ভাষ, সেইখান থেকে তব্য হয়ে যাচ্ছে, মাঝখানে একটা ই এসে জুড়ছে। খাদিত, ভাষিত, খাদমান, ভাসমান, খাদন্ত, ভাসন্ত, এগুলো হচ্ছে ইজি ফর্ম। এইগুলোর জন্য এখানে আর লেখা হয়নি। স্পেসিফিক যেগুলো আছে আনকমন, সেইগুলো এখানে লেখা হয়েছে। আচ্ছা, এবার অনীয় দিয়ে দেখানো হচ্ছে করণীয়, যেটা করা উচিত, খাদনীয়, খাওয়া উচিত বা খাদ্য যেটা বোঝায়। রমণীয় মানে সুন্দর, ক্ষমনীয় মানে সহ্য করার মতো, কিচ্ছ মানে হচ্ছে কার্য, পেয় মানে হচ্ছে পেয় বা যা পান করা উচিত, দেয় মানে হচ্ছে যেটা দান করা উচিত, মেয় মানে যেটা জানা উচিত। জ্ঞেয় শব্দ একটা তোমরা হয়তো শুনে থাকবে, অজ্ঞেয়বাদ মানে যেটা জানা যায় না, অ্যাগনস্টিজম বলে ইংরেজিতে, সেটা বোঝায়। এবারে এছাড়া লভ্য হচ্ছে লাভ করা যায় যেটা, লব যে ধাতু সেখান থেকে লভ্য হয়, ভয় যখন একটা বয় হয়ে যাচ্ছে। এবার এইগুলো কিন্তু স্পেসিফিক উদাহরণগুলো আছে, অনেক উদাহরণ আছে যেগুলো তুলনামূলকভাবে সহজ। তো মোটামুটিভাবে এখানে এই যে প্রথমে তিনটি যে অর্থ বলা হয়েছে, করা উচিত, করা হবে, অথবা যা করা হয়, এই তিনটি অর্থ এখানে প্রকাশ পায়। তো আরেকটি যেটি বিষয় সেটা হচ্ছে যে তব্য এবং য় যখন যোগ হয় তখন প্রায়শই একটা ই চলে আসে। যেমন ত থাকলে মানে খাদ, ত খাদিত, তারপরে তার সাথে যদি ত্বা হয় খাদিত্বা, তুম হলে খাদি তুম, এইরকম হয়।
অ্যাকচুয়ালি যখন কিছু অ্যাড হচ্ছে প্রত্যয় এবং সেই প্রত্যয়টা ব্যঞ্জন দিয়ে শুরু হচ্ছে, সেখানে বহু ক্ষেত্রে ই চলে আসে। এই যে খাদযুক্ত ত্বা, ত্বাতে ত আছে ব্যঞ্জন বর্ণ, তুঙে ব্যঞ্জন বর্ণ আছে, তারপরে তব্যতে ব্যঞ্জন বর্ণ, ইয়তে ব্যঞ্জন বর্ণ, ওইখানে ই আসছে। সব জায়গায় যে আসে তা না, কিন্তু প্রায়শই আসে অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য এই দুটো এক্সাম্পলের সবেতেই ভাষিত্বা ভাষিতুম, ভাষিতব্য, খাদিত্বা খাদিতুম খাদিতব্য, এইরকম হচ্ছে, ই চলে আসছে একটা করে। এই হলো বিষয়। এই যে এখানে 1 এবং 2 বলা হলো, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। ব্যঞ্জনের ওটা আরেকবার বলবো, মানে নেটওয়ার্কের জন্য ভয়েসটা ড্রিফট হয়ে যায়। আচ্ছা, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা যে ক্লাস হচ্ছে ফিউচার পার্টিসিপল, এবং তার আগে যে জিরান ইনফিনিটিভ ছিল ত্বা এবং তুম যে অ্যাড হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে যেটা ব্যঞ্জন দিয়ে শুরু হয়, ত্বা যে প্রত্যয় হচ্ছে ত দিয়ে শুরু হচ্ছে, তুম ত দিয়ে শুরু হচ্ছে, তারপরে তব্য ত দিয়ে শুরু হচ্ছে, য় যে প্রত্যয় সেটা অন্তঃস্থ জ ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন দিয়ে যেগুলো শুরু হচ্ছে তার আগে সাধারণত একটা ই চলে আসে। এই জন্য খাদযুক্ত ত্বা, খাদত্বা না হয়ে খাদি ত্বা, একটা ই চলে আসছে। তারপরে তুম যখন হচ্ছে খাদি তুম, এইরকম হচ্ছে, খাদিয় ই চলে আসছে, খাদিতব্য ই চলে আসছে। ভাস যেটা আছে এটার ক্ষেত্রে হয়, এবং অধিকাংশ ধাতুর ক্ষেত্রে এরকম হয়। যেমন বন্দিত্বা বন্দিতুম বন্দিতব্য, ভাষিত্বা ভাষিতুম ভাষিতব্য, লিখিত্বা লিখিতুম লিখিতব্য, পঠিত্বা পঠিতুম পঠিতব্য। তো প্রায়শই ই দিয়ে চলে আসে। এবার আমি একটু আগে যেটা বলছিলাম, কমন ফর্ম যেগুলো আছে, যেগুলো দেখে ইজিলি বোঝা যাবে, সেগুলো এখানে লেখা হয়নি। এখানে শুধু এক্সেপশনগুলো বেশি দেখানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো নিজেরা বুঝতে পারবে। এছাড়া তোমাদের গ্রুপে আমি একটা চার্ট দিয়েছি, ওই চার্টটা আজকে থাক, আমি পরে আরেকদিন দেখিয়ে দেবো। চার্ট অর্থে যেটা ওই A3 পেজে প্রিন্ট করার জন্য বলা ছিল, মানে শব্দরূপ এবং ধাতুরূপে, ওইটা থেকে আমি দেখিয়ে দেবো। ওখান থেকে বুঝতে পারবে যে একটা এর কত রকম ফরমেশন হতে পারে। টোটাল যে 5 রকম, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, পঞ্চমী, সপ্তমী এবং জিরান্ট, ইনফিনিটিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল, প্রায় বলা চলে ওখানে 15-16খানা ধাতুর সমস্ত রকমের রূপগুলো দেয়া আছে, এবং সেখান থেকে আইডিয়া হয়ে যাবে যে এই চেঞ্জগুলো কীরকম হচ্ছে। আজকে তোমাদের এই গ্রামারের পোর্শনের শেষ ক্লাস, এই পোর্শনের শেষ ক্লাস, এর পরেও আরও কিছু ক্লাস হবে। এইখানে কিভাবে একটা ভার্বের ফরমেশন হচ্ছে, এটা মোটামুটি রিভিশন করলে 6 নাম্বার ক্লাস থেকে, যেখানে বর্তমানকাল ভবিষ্যৎকাল শুরু হচ্ছে, তোমাদের একটা আইডিয়া তৈরি হবে যে একখানা ক্রিয়াপদ বা ভার্ব পালিতে কত রকমভাবে ফরমেশন হয়। এবারে 3 নম্বর যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আগে যেগুলো ছিল ক্লাসে, দশম এবং একাদশ ক্লাসে, সেইগুলো ভার্ব থেকে তৈরি হচ্ছে, কিন্তু ভার্বের মতন রূপ হয় না, মানে তিয়ন্তি শীত মিম জাতীয় মিনিং হয় না। তার পরিবর্তে ওগুলো দেখা যাচ্ছে নাউনের মতন ফরমেশন। যেমন প্রেজেন্ট পার্টিসিপলের যে খাদন্ত যদি বলা হয়, মানে যে খাচ্ছে, বা আমরা যদি চল দিয়ে চলন্ত অথবা চলমান শব্দ দুটো নিই, যেটা বাংলার এক্স্যাক্ট শব্দ হয়, এর পাস্ট টেন্স করলে, মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে চলিত, ফিউচার পার্টিসিপল ধরা যাক আমরা বললাম যে চলিতব্য। এরকম শব্দ হয়তো বাংলায় প্রয়োগ হয় না। এই যে সবকটা, এটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এখানে ফিউচার পার্টিসিপল, চলনীয় বা চালীয় এই ধরনের রূপও হতে পারে, সেগুলো ইউজ হয় না। সবেরই যে পাস্ট পার্টিসিপল ইত্যাদি ইউজ হয় তা না, এবং মিনিংগুলো একটা কেমন শ্রুতিকটু লাগবে। তো আপাতত আমরা
কি ফরমেশন হয় সেটা দেখার জন্য এখানে এগুলো রাখলাম। তো চলন্ত যেমন ওখানে ছিল, শব্দরূপের মতো নয়, নর শব্দের কাছাকাছি। চলন্ত, চলন্তা, চলন্তং, চলন্তে, চলন্তেন, চলন্তেহি। চলমানের ক্ষেত্রে চলমানো, চলমানা, চলমানং, চলমান, এরকম হচ্ছে। এবং সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহার হয়। এবার বিশেষণের প্রসঙ্গে কোনো একটা ক্লাসে বলা হয়েছিল, পালিতে কোনো শব্দের বিশেষণ যেটা হয় সেটা ওর মূল শব্দের অনুসারী হয়। ধরা যাক চলন্ত নর যদি শব্দ নেওয়া হয়, তাহলে নর যেটা হবে, নর, নরা, নরম, নরে, তাহলে এটাও তার সাথে সাথে চলন্ত, চলন্তা এইভাবে হবে। চলন্ত নর, চলমানো নর, চলিত নর, চলিতব্য নর। আবার নরা যখন হবে, চলন্তা নরা, চলমানা নরা, চলিতা নরা, চলিতব্যা নরা। চলন্তং নরম, চলমানং নরম, চলিতং নরম, চলিতব্যং নরম। নরে মানে দ্বিতীয় বহুবচন হলে চলন্তে নরে, চলমানে নরে, চলিতে নরে, চলিতব্যে নরে, এই ধরনের হবে। এটা আমি আরও এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো, তোমাদের হাতে একটু জটিল লাগতে পারে। তার কারণ আমরা যে ভাষাগুলো আজকের দিনে দেখছি, বাংলা বলো, ইংরাজি বা হিন্দি, এগুলোর সাথে আমাদের পরিচয় আছে, সেই ভাষাগুলোতে এইরকম হয় না। মানে একটা এক্সাম্পল হয়তো তোমাদের একটা ক্লাসে আমি বলেছিলাম যে বাংলায় যদি বলা হয় যে লম্বা নিম গাছ থেকে, তাহলে লম্বাটা লম্বা রইল, নিমটা নিম রইল, গাছটা গাছ রইল, মানে গাছটার সাথে থেকেটা যোগ হলো। পালিতে যখন হবে, দীর্ঘ ধরো দীর্ঘ হচ্ছে, নিম্ব নিম্ব হচ্ছে, আর গাছটাকে ধরো রুক্ষ বলা হলো, বৃক্ষ থেকে যেটা আসছে, তাহলে দীর্ঘ নিম্ব রুক্ষ স্মা এইরকম হবে না পালিতে। প্রত্যেকটাতে কি ওই স্মা অ্যাড হবে, দীর্ঘস্মা, নিম্বস্মা, রুক্ষস্মা, এইরকম। যেটা পালি ভাষার ফিচার, যে যেটার বিশেষণ সে তার মতন রূপ। তো অনুরূপে প্রেজেন্ট পার্টিসিপেলেরও যেমন নাউনের মতন হচ্ছে, পাস্ট পার্টিসিপেল হচ্ছে, ফিউচার পার্টিসিপেল আবার নাউনের মতন হচ্ছে। তো সেক্ষেত্রে তার দ্বারা করা উচিত এইরকম একটা মিনিং প্রকাশ হয়, এবং এটা কর্মবাচ্যে প্রয়োগ হয়। কর্মবাচ্য শব্দটি আগের এতে ছিল প্যাসিভ ভয়েস, যেটা প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। কীরকম এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, নর নরেন ধম্ম পালন। ট্রান্সলেশন কীভাবে করতে হবে এটা 9 নম্বর ক্লাসের যে ট্রান্সলেশনের হোমওয়ার্ক আমি তোমাদের বলে দিয়েছিলাম বোধহয়। হ্যাঁ, লাস্ট 10 পর্যন্ত বোধহয় আমি মিলিয়ে দিয়েছিলাম। আজকে ক্লাসের শেষে বাকিগুলো দেখে দেব, এটা বাকি আছে। তো ট্রান্সলেশন করার সময় যে একদম প্রথম স্টেজে হচ্ছে একটা একটা শব্দ ধরে করবে। তোমাদের মধ্যে অনেকে করে পাঠিয়েছিল, ভুলভাল হচ্ছে বলে আমি মানে মিলিয়ে দিলাম, মানে ক্লাসের শেষে। ইন্ডিভিজুয়াল ট্রান্সলেট করলে এটা কীরকম হবে, নরেন মানে মানুষের দ্বারা, তৃতীয় একবচন হচ্ছে ধম্ম ধর্ম, পালনীয় মানে পালনীয় বলতে পারি বা পালন করা উচিত, মানুষের দ্বারা ধর্ম পালন করা উচিত, এরকম একটা অর্থ হচ্ছে। এই ধম্ম আর পালনীয় সমান বিভক্তি হচ্ছে। পালনীয় হলো এখানে ধর্মের বিশেষণ। তারপরে উদাহরণে এটা হচ্ছে প্রথমা বিভক্তি, প্রথম আর এক বচন। দ্বিতীয়ার উদাহরণ তারপর হচ্ছে সো নরেন পালনীয়ং ধম্মং শিক্ষতি। আচ্ছা, এটার একটা ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালিসিস বলে বোধহয় একটা ছোটো টার্ম আমি বলেছিলাম। এর বাংলাটা আরও ভয়ানক, আসন্ন বিধায়ী নির্বাচন বলে এরকম বলে, লিঙ্গুইস্টিক্সে এই বিষয়টা আছে। পর আর একটা কি টার্ম আছে, আমি বোধহয় ভুলও হতে পারি, যাই হোক। তো এখানে কীভাবে মিনিং, যখন বড় বড় সেন্টেন্স হবে, পালিতে একটু বড় বড় শব্দ বাক্য হয়। প্রাচীন যে কোনো সাহিত্যেই, সংস্কৃত বলো, প্রাকৃত, গ্রিক, লাতিন, লম্বা চওড়া সব বাক্য হয়, শুরু হলো তো শেষ হচ্ছে না। তো সেইখানে বোঝার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে স্মলেস্ট ইউনিটটাকে আগে দেখে নিতে হবে। ধরো সো শিক্ষতি মানে সে শিক্ষা করে, সে শেখে, এরকম বলা যায়। তারপরে সো ধম্মম শিক্ষতি, সে ধর্ম শিক্ষা করে। এবারে
শো শিক্ষতি এটা একটা স্টেজে হলো, 1 লিখলাম। সেকেন্ড স্টেজে শো ধম্মম শিক্ষতি হলো। এগুলো বাক্যগুলো লিখে নিতে পারো, শো শিক্ষতি, শো, তারপর একটা নিচে লাইন দেবে শো ধম্মম শিক্ষতি। এইবারে নরেন পালনীয় ধর্ম, শো নরেন পালনীয় ধর্ম শিক্ষতি। তো সে নরেন মানে মানুষের দ্বারা, পালনীয় মানে পালনীয় ধর্ম শিক্ষা। এইভাবে হলো। কিন্তু এটাকে যদি কেউ একবারে করতে যায়, শো নরেন পালনীয় ধর্ম শিক্ষতি, অনেক কিছু গড়বড় হবে, যেটা হয়েছে অনেক। এবং ভুল হয়েছে আমি বলবো না, অনেকের অনুবাদ ঠিকই আছে, কিন্তু এখানে গ্রামাটিক্যালি যে জিনিসটা দাঁড়াচ্ছে ওইটার উপর একটু ফোকাস করো আপাতত আরও 2 মাস গ্রামারের টুকটাক ক্লাস হবে, ট্রান্সলেশন প্র্যাকটিস হবে। আমি একটা মোটামুটি সেট বানিয়েছি, 8খানার মতন ক্লাস হবে টেক্সট রিডিংয়ের। এইখানে চেষ্টা করবে অ্যাকিউরেট গ্রামাটিক্যালি যেটা হচ্ছে সেইটা করার, ভাবানুবাদ নয়, আক্ষরিক অনুবাদটাকে অভ্যাস করবে। পরে অনেক মানে কিভাবে অনুবাদ করতে হবে সেগুলো প্রচুর স্বাধীনতা দেওয়া হবে, নিজের মতনভাবে করতে পারো। তো আমি নিজে এটা লক্ষ্য করেছি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ফ্রেজ আমার থেকেও ভালো স্টুডেন্টরা অনুবাদ করছে, এবং শুধু অনুবাদ করছে না, যে একটা পালি কোনো গ্রামাটিক্যাল কিছু জিনিস সেটাকে এইভাবে অনুবাদ করলে ইংরাজিতে আরও ভালো হয়, এটা আমি অনেক স্টুডেন্টদের থেকেও আমি পয়েন্ট আউট করেছি যে হ্যাঁ এইটা এইভাবে করলে আরও অ্যাকিউরেট অনুবাদ। ইভেন কিছু স্টুডেন্ট এরকমও আছে প্রিভিয়াস সেশনে, যারা হয়তো রিচ ডেভিডস, পসবল ইত্যাদি, ম্যাক্স মুলার, যাদের মানে স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন আছে, মানে পালি টু ইংলিশ ট্রান্সলেশন, তাদের থেকেও কোনো কোনো জায়গায় আরও অ্যাকিউরেট অনুবাদ করবে। যাই হোক, তো সেটা তোমরাও পারো, তোমরা আরও ভালো পারবে, কিন্তু তোমাদের ক্লাসগুলো আরও ভালোভাবে হচ্ছে। আপাতত কিন্তু আক্ষরিক জায়গাটাকে ধরে রাখবে, যে এইটা মানে নরেন মানে মানুষের দ্বারাই আমরা রাখবো, অন্য কিছু চেঞ্জ করবো না। এটা গেল। পরের এক্সাম্পল দেখো, এটা তৃতীয়ার উদাহরণ দেয়, মানে পালনীয় যে ফিউচার পার্টিসিপল আছে সেটাকে তৃতীয়াতে প্রয়োগ করা হচ্ছে। সো নরেন পালনীয়েন ধম্মেন ইয়ানং লভতি, এটাকে আমরা ছোটো ছোটো সেন্টেন্সে ভেঙে নিই। সো লভতি, সে লাভ করে। সো ইয়ানং লভতি, সে জ্ঞান লাভ করে। সো নরেন, আচ্ছা, সো ধম্মেন ইয়ানং লভতি, সে ধর্মের দ্বারা জ্ঞান লাভ করে। এবারে এরপর হচ্ছে চতুর্থী বিভক্তিতে সো নরেন পালনীয়ায় ধম্মায় জীবতি, এটাকে সো জীবতি, সে জীবন ধারণ করে। সো ধম্মায় জীবতি, সে ধর্মের জন্য জীবন ধারণ করে। সো নরেন পালনীয়ায় ধম্মায় জীবতি, সে মানুষের দ্বারা পালনীয় ধর্মের জন্য জীবন ধারণ করে। সো নরেন পালনীয়স্মা ধম্মস্মা শিক্ষতি, পঞ্চমীতে আছে সে মানুষের দ্বারা পালনীয় ধর্ম থেকে শিক্ষা লাভ করে। এটাকেও ভেঙে নিয়ে যদি করা হয়, সো শিক্ষতি, সে শিক্ষা লাভ করে। সো ধম্মস্মা শিক্ষতি, সে ধর্ম থেকে শিক্ষা লাভ করে। সো নরেন পালনীয়স্মা ধম্মস্মা শিক্ষতি, সে মানুষের দ্বারা পালনীয় ধর্ম থেকে শিক্ষা লাভ করে। এখানে এই পালনীয়ায় ধম্মায় একসাথে, পালনীয়স্মা ধম্মস্মা একসাথে, একই বিভক্তি হচ্ছে, চতুর্থী এখানে পঞ্চম। সো নরেন পালনীয়স্ব ধম্মস্ব অনুসারী, সো অনুসারী, সে অনুসারী। সো ধম্মস্ব অনুসারী, সে ধর্মের অনুসারী। সো নরেন পালনীয়স্ব ধম্মস্ব অনুসারী, সে মানুষের দ্বারা পালনীয় ধর্মের অনুসারী। এখানে পালনীয়স্ব ধম্মস্ব ষষ্ঠী এক বছর হচ্ছে। এরপরে সো নরেন পালনীয়স্মিন ধম্মস্মিন অরিয়র্থঙ্গিক মগ্গে আচরতি, এটা অ আছে, আ হবে। সে সো আচরতি, সে আচরণ করে। সো অরিয় অর্থঙ্গিক মগ্গে আচরতি, সে অরিয় হচ্ছে আর্য, অর্থঙ্গিক হচ্ছে অষ্টাঙ্গিক, মগ্গ হচ্ছে মার্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এখন এইখানে এটা নর নরা নরং নরে, মগ্গ মগ্গা মগ্গং মগ্গে, দ্বিতীয়ার বহুবচন হচ্ছে।
অর্থাৎ মার্গগুলিকে আচরণ করে। সো অরি অর্থঙ্গিক মগ্গে আচরতি, সে আর্য অষ্টাঙ্গিক মার্গগুলিকে আচরণ করে। সো ধম্মস্মি, সে ধর্মের মধ্যে অরি অর্থঙ্গিক মগ্গে আচরতি, আর্য অষ্টাঙ্গিক মার্গগুলিকে আচরণ করে। এবারে এইখানটা অ্যাড করলে সো নরেন পালনীয়স্মিন ধম্মস্মিন অরিয়র্থঙ্গিক মগ্গে আচরতি, সে মানুষের দ্বারা পালনীয় আর্য অষ্টাঙ্গিক মার্গগুলিকে আচরণ করে। বাংলায় অনুবাদের ক্ষেত্রে প্রায়শই করে দেয়া যায়, কিন্তু ইংরাজিতে অনুবাদ করতে গেলে ডেফিনেটলি এই যে পার্ট পার্ট করে যে বিষয়টা বলা হলো সেইটা কাজে লাগবে, নাহলে অনুবাদ করা জটিল হয়ে যাবে। যেমন এইটাকে যদি ট্রান্সলেট করা হয়, শো আচরতি, হি প্র্যাকটিসেস, সো অরি অর্থঙ্গিক মগ্গে আচরতি, হি প্র্যাকটিসেস দ্য, আচ্ছা মার্গ মানে হচ্ছে পাথ, অরিয় হচ্ছে আর্য, আর্য শব্দটা এখানে এরিয়ান অর্থে না, আর্য শব্দটা হচ্ছে শ্রেষ্ঠ অর্থে প্রয়োগ হয়, এই জন্য ইংরাজি ট্রান্সলেশনে নোবেল ওয়ার্ডটা ইউজ হয়। নোবেল, অষ্টাঙ্গিক মানে হচ্ছে 8টা অঙ্গযুক্ত, 8 ফোল্ড, মার্গ হচ্ছে পাথ। তো হি ফলোজ দ্য নোবেল 8 ফোল্ড পাথ বা পাথস প্লুরাল করা যায়। আচ্ছা, সো ধম্মস্মি অরি অর্থঙ্গিক মগ্গে আচরতি, হি ফলোজ দ্য নোবেল 8 ফোল্ড পাথস ইন দ্য ডক্ট্রিন বা রিলিজিয়ানও বলা যেতে পারে, এখানে যে অর্থে বোঝাচ্ছে। আর তারপরে সো নরেন পালনীয়স্মিং ধম্মস্মিং অরিয়র্থঙ্গিক মগ্গে আচরতি, হি ফলোজ দ্য নোবেল 8 ফোল্ড পাথস ইন দ্য রিলিজিয়ান। তারপরে ফলো, টু বি ফলোড বাই হিউম্যান বিং, যেটা মানুষের দ্বারা পালন করা উচিত। নর অর্থে এখানে শুধু না, মানে মানব জাতি অর্থে বললে বেশি ভালো। অনুবাদের ক্ষেত্রে এরকম জিনিসটা একটু খেয়াল রাখলে ভালো হয়, মানে স্মলেস্ট একটা ইউনিট করে নিয়ে হলো, তারপরে তার সঙ্গে একটা 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 করে পার্টগুলো অ্যাড করা হচ্ছে। আচ্ছা, এবারে এখানে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো, না হলে হোমওয়ার্কের এগুলো দেখা যায়। আচ্ছা, হোমওয়ার্কের এখানে কিছু দেয়া হয়নি অ্যাকচুয়ালি, এইখানে ট্রান্সলেশন ইত্যাদিগুলো এত আনকমন যে মানে ইরেগুলার, এই জন্য দেয়া হয়নি। আপাতত এটাই, উপরে যা কিছু উদাহরণ আছে এগুলোকে প্র্যাকটিস করবে, এগুলোই দেখে লিখবে বা মুখস্থ করে লিখবে, এটাই কাজ আছে। আচ্ছা, এখানে 12টা ক্লাস শেষ হলো। এখান থেকে আমি বলেছিলাম যে এই যে 12টি ক্লাস আছে, এটা কিছু হোমওয়ার্ক প্র্যাকটিসের জন্য বা পালি গ্রামারের নিয়ম শেখার জন্য নয়, এখান থেকে কিছু স্কিল মানে তৈরি করতে হবে। মানে শুধু আমি শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করে রেখেছি, ওয়ার্ড চেঞ্জের নিয়ম মুখস্থ করে রেখেছি, সেটা করলে হবে না। এখান থেকে কিছু জিনিস শিখে নিতে হবে, মানে এবিলিটি তৈরি করতে হবে। কীরকম সেটা আমি আলোচনা করে দিচ্ছি, কিন্তু যে কোনো জিনিস মানে স্কিল কখনো একদিনে হয় না, এটা প্র্যাকটিস করতে হয়। মানে সাঁতার শেখা, সাইকেল চড়া, কিংবা যদি বলা হয় যে রাইটিং লেখাও যদি হয়, কেউ খুব ভালো করে গ্রামার পড়লো, গ্রামারের হোমওয়ার্ক করলো, তাহলে কি সে ভালো রাইটিং শিখে যাবে? না, সেটার জন্য প্র্যাকটিস লাগবে। তো সিমিলারলি এখানে যে গ্রামারের যেগুলো আছে, এখান থেকে ওই স্কিলটা আনতে গেলে প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা যদি কি শিখতে হবে, কি এবিলিটি রাখতে হবে, এটা যদি মনে রাখো তাহলে পড়তে সুবিধা হবে। এই ক্লাসগুলো যতটা যা হয়েছে, হোমওয়ার্কগুলো প্রত্যেকে পাঠাবে, যারা এখনও পাঠাওনি পরেও পাঠাতে পারো, আমি চেক করে দেবো। কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং যাদের হয়ে গেছে তাদের ফ্রিকোয়েন্টলি পরে পরে এই জিনিসগুলো আবার দেখতে হবে। ধরো 2 মাস পরে আবার একটু রিভাইজ দিলে, হোমওয়ার্কগুলো চেষ্টা করে দেখলে নিজে থেকে করতে পারছো কিনা। তো আমি আপাতত কি কি এখান থেকে শিখে রাখতে হবে সেগুলো বলি। প্রথম ক্লাস হচ্ছে ক্লাস 1-এ যেটা ছিল সেটা পালি অ্যালফাবেট নিয়েছিল। অক্ষরগুলো তো মোটামুটি জানা আছে আশা করি, পালিতে কী কী অক্ষর আছে, সেগুলো কিভাবে উচ্চারণ হয় এবং কিভাবে লেখা হয়, হসন্ত সহযোগে বা হসন্ত ছাড়া। কেন এই
উচ্চারণের ব্যাপারটা দরকারি, কেননা কোথাও যদি একটা শব্দ পড়তে গিয়ে কেউ ফ্লুয়েন্টলি উচ্চারণ করতে না পারে তাহলে কিন্তু পড়তে গিয়ে অসুবিধা হবে। মানে রিডিং পড়তে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা বা নোটগুলো তৈরি করতে অসুবিধা হবে। যেমন ওই অরিয় অর্থঙ্গিক মগ্গে, এটাকে যদি কেউ ফ্লুয়েন্টলি উচ্চারণ করতে না পারে তার কিন্তু পড়া খুব মুশকিল হবে। সুতরাং এখানে যে জিনিসগুলো ছিল এগুলো শিখতে হবে, যে হসন্ত থাকলে বা হসন্ত ব্যতি রেখে কীরকমভাবে শব্দের উচ্চারণগুলো হচ্ছে। হোমওয়ার্ক এখানে দেয়া ছিল, হুবহু ওই জিনিসগুলোই মোটামুটি খেয়াল করতে হবে। যেমন এই যে এখানে লেখার ব্যাপার আছে, হসন্ত ছাড়া বা হসন্ত সহ লেখা। তারপরে এখানে উচ্চারণ আছে, পণ্যে, তন্হা, মধ্যাহ্ন, নিপন্ন, অভ্যাস, পস, সইহ, এইরকম যে হচ্ছে, এখানে মোটামুটি এই উচ্চারণগুলো শিখতে হবে। এছাড়া আরেকটি জিনিস হচ্ছে লেখা, হসন্ত সহ লেখা, হসন্ত ছাড়া লেখা, এবং হসন্ত ছাড়া যে গোটা গোটা লেখা হচ্ছে সেটা কিন্তু হাতের লেখাটা একটু ঠিক করতে হবে। তোমাদের অনেকের খাতা দেখিয়েছো, প্রায়শই ওই হসন্ত লেখাগুলোর ক্ষেত্রে আমি দেখেছি হসন্তগুলো দেয়নি। মানে এখানে যদি কেউ রুক্ষ লিখতে গিয়ে এইভাবে লেখে, এটা রু ক খ হয়ে গেল, হয় হসন্ত দিতে হবে অথবা কয়ে কয়েটাকে কম্বাইন করে লিখতে হবে। এই ভুলগুলো যেন না হয়, এই জিনিসটা এখান থেকে মানে তৈরি করে রাখতে হবে। এবারে এর পরের বিষয় হচ্ছে যেটা যুক্তাক্ষরের পরিবর্তন আছে, এবং তারপরের ক্লাসেও শব্দের পরিবর্তনই আছে, স্বরবর্ণের পরিবর্তন এবং ব্যঞ্জন বর্ণের পরিবর্তন। এই দুটো জায়গা থেকেই আমি যেটা বলেছিলাম যে ওয়ার্ড চেঞ্জগুলো কিভাবে হচ্ছে এটা দেখতে হবে। মানে বাংলা একটা শব্দ যদি দেয়া হয় যে পরিত্রাণ, তাহলে পরি, এটা হয়ে গেল তয়ে তয়ে আকার নাও, পরিত্রাণ। যদি বলা হয় অধ্যক্ষ, এটা একটু কঠিন হতে পারে। ধয়ে বলা হয় কয়ে হয়, তাহলে ধয়ে বলা হয় জয়ে জয়ে, তাহলে অজয়ে জয়ে ক্ষীয় হয়ে গেল কয়ে হয়। এখানেই দেখা যাচ্ছে উচ্চারণটা কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য প্রথম ক্লাসেই একেবারে উচ্চারণের ব্যাপারটা দেখানো হয়েছে। এটা কিভাবে আমরা উচ্চারণ করব, অ জয়ে হসন্ত ঝ, অজয়ে ঝয়ে, এইটা আমরা কাটলাম, যুক্তাক্ষরটা আগে গেল। তারপর কয়ে ক্ষয়ে আছে, কয়ে ক্ষয়েটাও কাটবে, কাটলে কি হবে, কটা আগে চলে গেল, পরে খ পড়ে রইল। উচ্চারণ করলে কি হবে, অজ ঝ খ। এইটা উচ্চারণের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে, কোনো হড়বড়ি করার কোনো দরকার নেই। ভালো করে পড়ে নিয়ে ক্যালকুলেশন করে একবারে শুদ্ধ উচ্চারণ যেটা সেটা বের করতে হবে। মানে উচ্চারণ করতে গিয়ে অ ঝ খ এই এরকমভাবে অনেকে উচ্চারণ করে। এভাবে উচ্চারণ করলে কি হয়, নিজের কনফিডেন্স কমতে থাকে। এক্ষেত্রে কি মনে মনে ভেবে নেওয়া হলো, বা দরকার হলে এখানে খাতায় পেন নিয়ে যে শব্দ আছে বইতে বা খাতাতে ভেঙে নিয়ে তারপর উচ্চারণ করলে অজ ঝ খ। তাছাড়া পালি পড়তে পড়তে এমনি একটা এবিলিটি তৈরি হয়ে যাবে। শুরুর দিকে খালি নিয়মগুলো শিখিয়ে দেওয়া, যাতে মানে স্টুডেন্টরা স্বাবলম্বী হয়ে যায়, কোনটা কি উচ্চারণ হবে আমার মুখাপেক্ষী থাকতে না হয়। তাছাড়াও এখন রেকর্ডিং থাকছে সমস্ত কিছু, কোনো জায়গায় অসুবিধা হলে আমি কি উচ্চারণ করি সেটা শুনেও নিতে পারো, সমস্যা হবে না। এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো শিখতে হবে, একটা শব্দ দিয়ে দিলে কীভাবে পরিবর্তন করা হবে বাংলা থেকে পালি। আর 2A 3A এখান থেকে হলো, যখন 4A ক্লাস যখন নেওয়া হবে, 4A ক্লাসের বিষয় হচ্ছে রিভার্সে, যে পালিতে যদি কোনো শব্দ দেয়া হয় পালি থেকে কিভাবে বাংলা করবে। এটার জন্য এই নিয়মগুলো মোটামুটি বলা হয়েছে, যে এইটা থাকলে এইটা হয়। যেমন তয়ে তয়ে যদি থাকে, তয়ে 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 রহলা থেকে হতে পারে, পয়ে তয়ে থেকে হতে পারে, কয়ে তয়ে থেকে হতে পারে, তয়ে বয়ে থেকে হতে পারে, অনেক কিছু থেকে হতে পারে। তো একটা শব্দ নিয়ে আমি দেখছি প্রায়শই সবাই ভুল করছে, যেমন তয়ে শব্দ, এটাকে যাই হোক অনেকে শর্ত লিখছে, শর্ত ঠিক আছে চলে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী হয় শর্ত শব্দটা সংস্কৃত ওয়ার্ড নয়, এই জন্য এটা পালিতে ইউজ হবে না।
তো তয়ে তয়ে থাকলে বিকল্প কি কি হতে পারে? স তয়ের ফলে আমরা বসিয়ে দেখতে পারি, স কয়ে তয়ে হতে পারে, সপ্ত তো সাত বোঝাচ্ছে, স কয়ে তয়ে বসালে দন্তস্ব কয়ে তয়ে বলে কোনো শব্দ হয় না, কিন্তু দন্তস্বটাকে যদি আমরা তালবস্যা বসিয়ে দিই, তালবস্যা কয়েতে শক্ত শব্দ হয়। এই রকম ক্ষেত্রে এটা ইউজ করা যায় যে পালি একটা শব্দ থাকলে বাংলায় পসিবল কী কী হতে পারে। এবং এক্ষেত্রে তোমাদের দুটি চার্ট দেয়া হয়েছে। একটা হচ্ছে বাংলা টু পালি চেঞ্জের ক্ষেত্রে বাংলায় যদি দয় জফলা থাকে, পালিতে সেটা কি চেঞ্জ হতে পারে, জয় জফলা হতে পারে অথবা ইয়ের সাথে জফলা হতে পারে, মানে অন্তস্থ জয়ে জফলা। কিন্তু এটা কদাচিৎ জয়ে জয়ে দয়ে দয়ে হবে না, দয়ে জফলটা দয়ে দয়ে হয় না প্রায়শই, মানে স দয়ে দয়ে, আমি এটাও বাদ দিলাম, ধরা যাক গ দয়ে জফলা, এটাকে কেউ হয়তো লিখে দিচ্ছে গ দয়ে দয়ে, এটা হবে না, কারণ দয়ে জফলা দয়ের ডবল হয় না, এখানে জয়ে জয়ে হয়, গ দয়ে জফলা দয়ে জয়ে পালিতে গ হচ্ছে। তাহলে এইগুলো হয় মুখস্থ রাখবে যতটা সম্ভব, নাও যদি হয় ওই যে চার্ট দেওয়া হচ্ছে চার্টটাকে ব্যবহার করবো, ওটা খুব পরিশ্রমে বানানো, ওখান থেকে কোথায় কি চেঞ্জ হচ্ছে এটা পাওয়া যাবে। আবার রিভার্সে যখন পালি থেকে বাংলা করা হবে কোনো শব্দ, সেক্ষেত্রেও তয়ে তয়ের জায়গায় বাংলায় কী কী হতে পারে সেটাও যে সেকেন্ড চার্ট দিয়েছিলাম পালি টু বেঙ্গলি চেঞ্জে, ওখান থেকেও এটা ব্যবহার করতে পারে। 1 থেকে 4 ক্লাস হলো, এখান থেকে হচ্ছে কি ওয়ার্ডগুলো দিয়ে দিলে যাতে কনভার্ট করতে পারা যায় এইটা এখান থেকে শিখতে হবে, বাংলা দিলে পালিতে, পালি দিলে বাংলাতে। এরপরের ক্লাস হচ্ছে 5-এ শব্দরূপ আছে, এবং শব্দরূপের পরে 6, 7, 8 হচ্ছে ধাতুরূপ আছে, বর্তমানকাল ও ভবিষ্যৎ, অতীত, পঞ্চমী, সপ্তমী। এগুলোকে যদি একসাথেই বলা হয় যে শব্দরূপের ক্ষেত্রে মেইন যেটা তোমাদের লাগবে এবিলিটি, সেটা হচ্ছে যদি একটা পালিতে কোনো শব্দরূপ বা ধাতুরূপ দিয়ে দেওয়া হয় সেটা ইনস্ট্যান্ট যেন বাংলা করা যায়, এটা হচ্ছে প্রথম এবিলিটি। কি না, ধরা যাক দিয়ে দেওয়া হলো নিশি দেই আম, এইটা শুনলে সঙ্গে সঙ্গে তোমরা হয়তো ভাববে নিশি দেই আম, এই আম শোনাচ্ছে তার মানে সপ্তমী, এই আম মানে হচ্ছে সপ্তমীর দিকে হচ্ছে উত্তম পুরুষের বহু বচন, এইরকম ভেবে তারপরে বলবে নিষিদ্ধ মানে হচ্ছে বসা বোঝায়, তাহলে নিষিদ্ধ যাওয়া মানে আমার বসা উচিত, এরকম অর্থ বোঝাচ্ছে। তো এখানে ব্যাপার হচ্ছে এই রকম করলে হবে না, এটাকে এমনভাবে তৈরি করতে হবে যে ইনস্ট্যান্ট একদম এটা চলে আসবে, মানে নিষিদ্ধ আমার করা উচিত, যদি হুট করে বলে দেওয়া হয় অস্বীকৃত, তুমি দেখেছিলে, এই যেমন আমার সঙ্গে সঙ্গে এটা চলে আসছে, মানে মাঝখানে আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না, এইরকম একটা এবিলিটি লাগবে। বা ধরা যাক তোমাদের ইংরাজিতে যদি কোনো সেন্টেন্স দেয়, সেখানে আজকের দিনে মানে যারা গ্র্যাজুয়েশন পড়ে যেসব বিসিএসের প্রিপারেশন নিচ্ছ, তাদের আমার মনে হয় না যে ওই কোনটা কোন টেন্স, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এগুলো ঠিক ক্যালকুলেশন করতে হয় নাকি বাংলা ভাষা আমাদের যে মাতৃভাষা, সেখানে কথা বলতে গিয়ে আমরা টেন্স টেন্স বিচার করি, এখানে ঘটমান বর্তমান, এখানে পুরাবৃত্ত বর্তমান এইসব হচ্ছে, না এমনি মুখ থেকে বেরিয়ে আসে, মানে মগজের মধ্যে অটোমেটিক ইনস্ট্যান্ট প্রসেসিং হয়ে বেরিয়ে আসছে। তো পালির ক্ষেত্রে যেটা ইনস্ট্যান্ট হওয়াটা সময় সাপেক্ষ, কিন্তু ওইটা টার্গেট, আদর্শ, আদর্শ মানুষ একটা রাখে, সেই জায়গায় পৌঁছাতে পারুক না পারুক ওইটা লক্ষ্য রেখে এগিয়ে যায়। তোমাদেরও এটা হচ্ছে এখানে শব্দরূপ এবং ধাতুরূপের ক্ষেত্রে, যে শব্দরূপের ক্ষেত্রে হয়তো দিয়ে দেওয়া হলো যে গহঠেহি, গৃহস্থদের থেকে অথবা গৃহস্থদের দ্বারা, ইনস্ট্যান্ট এইটাকে তৈরি করে। আবার রিভার্সে যদি বলা হয় যে ধরা যাক বলা হলো যে বুদ্ধদের, বুদ্ধানং, বা যদি বলা হয় যে আমরা খাবো, খাদিস্যাম, এই যে ইনস্ট্যান্ট বাংলা থেকে আবার পালি করা, পালি থেকে বাংলা বা বাংলা থেকে পালি, এইটাকে গ্রুপগুলোকে ধরতে পারে।
2 থেকে 4-এর মধ্যে হচ্ছে মিনিংটাকে মানে শব্দটাকে কনভার্ট করা। এখানে হচ্ছে তার অর্থটাকেও আমরা কনভার্ট করছি। নিষিদ্ধেয়াম মানে আমাদের বসা উচিত, এরকম অর্থ বোঝাচ্ছে। তো এই কনভার্সনের জায়গাটা শব্দরূপ ধাতুরূপ থেকে মেন যেটা বিষয় ইনস্ট্যান্ট করতে হবে, মানে এখানে ওই ক্যালকুলেশন করে বের করতে গেলে হবে না। এবং সেটা তখনই হবে যখন তোমাদের যে শিখিয়েছিলাম যে একসাথে 10টা 12টা শব্দরূপ অভ্যাস করলে অর্থ সহ নর একটি মানুষ, দেব একটি দেব, দাস ও একটি দাস, চোর ও একটি চোর, মিত্র একটি মিত্র, এইরকমভাবে ঢালো একদম অভ্যাস করবে। ধাতুরূপের ক্ষেত্রেও তাই। এবং আরেকটি জিনিস চেষ্টা করবে, ওই যে রিভার্সে পড়ার কথা বলেছিলাম, ওই রিভার্সে জিনিসটাকেও মানে চেষ্টা করতে হবে। তো তাতে কি হবে, একদম সুন্দরভাবে তৈরি হবে। শব্দরূপ ধরো একদম মুখস্থ করেছে, বলেও দিতে পারবে, আর আর একজন হচ্ছে একদম রিভার্সে বলতে পারছে, সে আরও তাড়াতাড়ি জিনিসগুলো রেকগনাইজ করতে পারবে। তো এখান থেকে এটা এবিলিটি। তো বলা চলে যে কোনো শব্দ রূপ বা ধাতু রূপ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাংলা করতে পারা, বাংলা দিলে সেটাকে রিভার্সে পালি করতে পারা, এবং রিভার্সে শব্দরূপ বা ধাতুরূপ করতে পারা। ধাতুরূপের ক্ষেত্রে যদি বলা হয়, ধরা যাক উপসংকম যদি বলা হয়, উপসংক মেইয়াম, উপসংক মেইয়াম, সপ্তমী চলছে, উপসংক মেইয়াথ, উপসংক মেইয়াসি, উপসংক মেইয়ু, উপসংক মে, উপসংক মেইয়। পঞ্চমী করলে উপসংক মাম, উপসংক মামি, উপসংক মাথ, উপসংক মাহি, উপসংক ম, উপসংক মন্তু, উপসংক মতু। এই যে রিভার্সে আসছে, এইটা বলতে পারলে জানা যাবে যে মাথায় একদম সেটা সুন্দরভাবে বসে গেছে। তো এখান থেকে একবারে 5 থেকে 8-এ শব্দরূপ ধাতুরূপে কীরকম জিনিস লাগবে সেটা বলা হলো। এবারে 9-এর যে আছে 9 থেকে 12, 9 থেকে 12-র যে বিষয় সেটা একটু কঠিন আছে। এখানে ইনস্ট্যান্ট সব কিছু হবে না, মানে এখানে নিষিদ্ধ এই যেমন গোটা গোটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু 9-এর যে জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল, এখানে যে জিনিসগুলো, এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো, যে সব সময় যে নিয়ম মাফিক হচ্ছে না। ভাসযুক্ত ত ভাসিত হচ্ছে, ঠিক আছে, খাদযুক্ত ত খাদিত হচ্ছে, বন্ধযুক্ত ত বন্দিত হচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু নিষিন্ন, বিট্ঠ, অহীন, ঠিত, এইগুলো পুরোপুরি ইরেগুলার, এগুলো বুঝতে পারা যাচ্ছে না। তো সেইগুলো তো আর ইনস্ট্যান্ট হবার নয়, সেগুলো হ্যাঁ মুখস্থ করলে হয়তো হবে। ইংরাজিতে যেমন পাস্ট পার্টিসিপল কোনটা কীরকম হয় মুখস্থ করেই চালানো হয়। এখানে আপাতত বেশ একগুচ্ছ প্রয়োগ দেখানো হয়েছে, কিন্তু এখান থেকে সবগুলোই যে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে তা না। কিন্তু অ্যাটলিস্ট ত্বা মানে হচ্ছে করে, তুম মানে হচ্ছে করতে, মানে যদি বলা হয় চলিত, কী উদাহরণ দেবো, খাদিত্বা খেয়ে, খাদিতুম খেতে, খাদন্ত খেতে খেতে, খাদমান একই অর্থ হচ্ছে। খাদিত খেয়েছিল, খাদিতব্য, খাদীয় বা খাদনীয় মানে হচ্ছে যেটা খাওয়া উচিত বা যেটা খাওয়া হয়। এই যে ন্যূনতম যে অর্থগুলো, এইগুলো মনে রাখতে হবে। আমি অনেককেই দেখেছি যে ইনিশিয়াল ক্লাসগুলো হয়ে গেল, তারপর মানে খাদিতুম মানে কি, খাদিত্বা মানে কি বলতে পারছে না, গুলিয়ে ফেলছে দুটোকে। এইটা যেন না হয়। এই জায়গা থেকে মানে তুম ত্বা, তুমুন, তুম ত্বা অন্তমান ত, আর হচ্ছে তপনীয়, এই যে প্রত্যয়গুলো, এগুলো কি অর্থ হয় এগুলোকে মোটামুটি মনে রাখতে হবে। এছাড়া তোমাদের এই যে শব্দরূপ ধাতুরূপের যে জায়গাটা হলো, এখানের জন্য দুখানা সেপারেট আমি A3 সাইজের যে এগুলো পাঠিয়েছি, মানে পালি শব্দরূপ ধাতুরূপের তালিকা, ওইগুলোকে ব্যবহার করবে। ওগুলোকে একটু দেখিয়ে দিলে এখানে ভালো হয়। আচ্ছা, এখানে বাংলা পালি যে পরিবর্তন তালিকা, মানে 2A এবং 2Aই বলা চলে, 2 এর মধ্যেই এই জিনিসগুলো সব আছে। এখানে এই সমস্তগুলো দেয়া আছে যে আর এরপরে যুক্তাক্ষর যদি থাকে সেক্ষেত্রে অ হতে পারে।
যেমন সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আ তয়ময় আকার যদি হয়, যুক্তাক্ষর আছে, এইখানটা অ হয়ে গেল। এটা নিয়ম। অনুরূপে হ্রস্বই দীর্ঘই আছে, ওই হলে এ হবে, ও হলে ও হবে, রিকার লোপ পেতে পারে বা ই হতে পারে বা উ হতে পারে, তালব্য মূর্ধন্যস্বর পরিবর্তন আছে এবং এখানে আছে। আচ্ছা, এখানেই শেষ। এরপরে হচ্ছে যুক্তাক্ষরের পরিবর্তন। কয়ে তয়ে থাকলে তয়ে তয়ে, কয়ে বয়ে থাকলে কয়ে কয়ে। যে কোনো শব্দ এরকম করতে গেলে, ধরা যাক এখানে বলা হলো আসক্ত, পালিতে কি হবে? আ স পরিবর্তনের কিছু নেই, কয়ে তয়েটা তয়ে তয়ে হবে, তাহলে পালিতে হয়ে গেল আ স তয়ে তয়ে, আসক্ত। আসক্তি হচ্ছে পালিতে আসক্তি। এইরকম। তো এইটা থেকে এইভাবে ব্যবহার করা যেতে পারে। এরপরে বাংলা থেকে পালি চার্ট যদি দেখা হয়, আচ্ছা এটা ভুল বসে দেখানো, এইটা অ্যাকচুয়ালি এটা হবে পালি থেকে বাংলা, মানে পালিতে কোনো শব্দ থাকলে বাংলায় কিভাবে করবে। সেক্ষেত্রে ধরা যাক এখানে কিছু শব্দ আছে, মিগ। এই যে মিগতে এমনিতে তো ওয়ার্ড অভ্যাস করতে করতে এসে যাবে, মিগর এটা কোনো বাংলা শব্দ পাচ্ছি না, তাহলে মিগর যে মি আছে, এইখানে যে ইকার, এটা রি করা যেতে পারে, মি গ এরকম হলো। সব হয়তো হবে না, কিন্তু এইটার মাধ্যমে এটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে অনেক শব্দ তৈরি করা যাবে। এটা অনেক সময় ব্যয় করে, অনেক বুদ্ধি ব্যয় করে এটা তৈরি করা। শব্দ চেঞ্জের নিয়মগুলো মনে না থাকলেও এটা দিয়ে কিন্তু পালি শিখতে ভীষণ সহায়তা হবে। ধরা যাক পালিতে কোনো শব্দ আছে, স জয়ে ঝয়ে আঁকা অন্তস্থ, একদমই বোঝা যাচ্ছে না কি। এখানে জয়ে ঝয়েটা তো আমরা দেখে বুঝতে পারছি, জয়ে ঝয়ে এই সামনেই আছে, ধয় জফলা হয়, তাহলে এটা আমরা করব স ধয় জফলা আঁকা অন্তস্থ, শ্রদ্ধায়। শ্রদ্ধায় বলেও কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, শটাকে ট্রাই করে দেখলে, স তালব্য স হবে, তালব্য শ্রদ্ধায়, মূর্ধন্যস্বধায়, তালব্য স্বয় রফলা, দন্তস্বয় রফলা, তালব্য স্বয় জফলা, শয়ে বয়ে শয়ে মায়। এর মধ্যে থেকে শয়ে বয়েটা যদি নেওয়া হয়, শ্রদ্ধায় কাছাকাছি আছে, অ্যাকচুয়ালি সাধ্যায় একটি শব্দ আছে, যুক্তাক্ষর আছে বলে আকারটা উঠে যাচ্ছে। এটা অনেকটা কঠিন হলো, এখানে অনেকগুলো 3-4 রকম পরিবর্তন হচ্ছে, কিন্তু বহু পরিবর্তন যেগুলো খুবই সরল শব্দ, জাস্ট একটা ওয়ার্ডের একটা লেটারের চেঞ্জের জন্য বুঝতে পারা যাচ্ছে না, সেগুলো এখান থেকে বের করা যেতে পারে। তো এইটি এরকম বিষয় এখান থেকে ইউজ করা যেতে পারে। এবারে শব্দরূপের তালিকাটা দেখলে এটা ভীষণই ঘিঞ্জি আছে, A3 সাইজে প্রিন্ট করলে খুব ভালো হয়। আপাতত পক্ষে তোমাদের কেবলমাত্র এই যে অপুং মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর মানুষ, এই শব্দটি পড়ানো হয়েছে। এর পরবর্তী সর্বনাম, ইকারান্ত শব্দ ইত্যাদি এগুলো পরে পড়ানো হবে নেক্সট 2 মাসের ক্লাসে। তো কিভাবে ব্যবহার করা হবে, এখানে এই শব্দগুলোকে মাঝখানে কেটে দেওয়া হয়েছে। তো আমাদের বলা হয়েছিল যে লাস্ট সিলেবেলে সমস্ত কিছু চেঞ্জ হয়। নর শব্দের লাস্ট সিলেব হচ্ছে ন, তারপরে এই র, এই র এর ওপর কী পরিবর্তন হচ্ছে সেইগুলো এখানে দেয়া আছে। কিভাবে? নর শব্দের প্রথমে এদিকটা হচ্ছে এক বচন আছে, ওদিকে বহু বচন আছে, সি ইয় অঙ্গ এইসব আছে। এখানে গ মানে হচ্ছে আলোপন যেটা, এবং এখানে অর্থগুলো দেওয়া আছে। সি মানে সাবজেক্ট হবে, সাংকেতিকভাবে লেখা হয়েছে। এখানে ও বি মানে অবজেক্ট, এখানে বড় করে লিখতে গেলে জায়গা খাবে, এই জন্য শর্টে লেখা হয়েছে। তাহলে ন রো, ন রটা ছিল, র এর হাইফেনের পরের অংশটা কি পরিবর্তন হবে সেটা এখানে দেওয়া আছে, ন রো। রংটার বিষয় হচ্ছে, যেখানে অ্যাস্ট্রিক মার্ক দেওয়া আছে সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে। ক্লিবলিঙ্গ কিছুটা তোমাদের বলা হয়েছিল, তারপর আমি দেখলাম যে বুঝতে অসুবিধা হচ্ছে বলে আর ওটা স্কিপ করা হয়েছে। সর্বনাম এবং ক্লিবলিঙ্গ এটা পরে নেক্সট যে ক্লাসগুলো হবে তখন পড়ানো হবে। আপাতত স্টার মার্কটা আমরা বাদই দিলাম, পরে দেখব। তারপরে হচ্ছে দ্বিতীয়া বিভক্তির অং, সেখানে হচ্ছে ন রং,
এখানে তৃতীয়া বিভক্তিতে ন রে ন, চতুর্থীতে ন রায় ন রস্য, পঞ্চম বিভক্তিতে নরা নরস্মা, সপ্তমীতে স মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তিতে নরস্য, সপ্তম বিভক্তি স্মিং হচ্ছে নরে নরস্মিং। এইখানে এই স্মা আর স্মিং এর সাথে অবভিয়াসলি যেহেতু মা এবং মি হয়, এইগুলার লেখা হয়, এটা বুঝে নিতে হবে। এটা বোধ হয় নিচে ফুটনোটে লেখা ছিল, আচ্ছা এখানে লেখাটা বাদ গেছে, মানে স্মা এবং স্পিনটা বাদ দেওয়া হয়েছে, যেহেতু একই রকমের, মানে যেখানে স্মা হয় সেখানেই স্পিন হয়, এই জন্য আলাদা করে দেওয়া হয়। এবার এর অর্থগুলো কিভাবে আমরা দেখব, যেমন ন রো মানে হচ্ছে এটা সাবজেক্ট বোঝাবে, শেষে এই গটা বলা হলো না, মানে আলোপন। যেমন ন র, শেষটা র হলো, এই নটা আমরা হাতে রাখলাম, আর এইগুলো চেঞ্জগুলো যেগুলো হচ্ছে অ্যাড হবে, নর নর নরং নরেন নরায় নরস্য নরা নরস্মা নরস্য নরে নরস্মি। আর অর্থগুলো এই তালিকা অনুযায়ী হবে। ন রো মানে সাবজেক্ট হবে সেন্টেন্সে, ন র যদি শুধু হয় গ অর্থাৎ আলোপন বিভক্তিতে, তাহলে হে নর, হে মনুষ্য বোঝাবে। নরং মানুষকে অথবা অবজেক্ট পজিশনে বসবে ওবি, নরে ন মানুষের দ্বারা, নরায় নরস্য মানুষের জন্য, নরা নরস্মা মানুষের থেকে, নরস্য মানুষের, নরে নরস্মি মানুষেতে বা মানুষের মধ্যে। আর এইদিকে বহু বচন হচ্ছে, নরা মানুষগুলি, নরে মানুষগুলিকে, এখানে দুটো স্টার ক্লিবলিঙ্গের আছে, এটা পরে দেখানো হবে। নরেহি মানুষগুলি দ্বারা, নরানং মানুষগুলির জন্য, নরেহি মানুষগুলির থেকে, নরানং মানুষগুলির, নরেশু মানুষগুলির মধ্যে। অনুরূপে এখানে যেগুলো আছে এগুলো পরে পড়ানো হবে, আমি জাস্ট একটু বলে রাখছি। যেমন অপর সর্বনাম আছে, অপর, অপরং, অপরেণ, অপরারস্য, অপরস্মা, অপরস্য, অপরস্মি, এগুলো হলো। অর্থ কী হবে, অপর মানে অপর, তাহলে অপর, হে অপর, অপরকে, অপরের দ্বারা, অপরের জন্য, অপরের থেকে, অপরের, অপরের মধ্যে, সমস্ত শব্দ এইভাবে হবে। আনকমন যদি দেখানো হয়, যেমন এখানে তরু শব্দটা, যেটাতে আমাদের পড়ানো হয়, তরু, এই রু সিলেবেলে পরিবর্তন হবে, তরু একটি গাছ, তরু হে গাছ, তরুণ গাছকে, তরুণা গাছের দ্বারা, তরুণ তরুস্ব গাছের জন্য, তরুণা তরুস্মা গাছের থেকে, তরুণ তরুস্ব গাছের, তরুস্মি গাছের মধ্যে। এবার এদিকে বহু বচন হবে, এগেন এখানে ত রু, ত রব মানে গাছগুলি, তরু তরব গাছগুলিকে, তরুহি তরুণং, তরুহি তরুণং তরুষু। তো প্রতি ক্ষেত্রে এইখানে যে তালিকা, এটা হচ্ছে একাধারে শব্দরূপের ছকের তালিকা। জ্ঞানদূষিত বলে একজন ভিক্ষুর খুব সুন্দর একটি তালিকা বানিয়েছিলেন, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা তৈরি। আমাদের এরকম ইচ্ছা ছিল এরকম একটা করা বাংলাতে, ওটা আছে রোমান স্ক্রিপ্টে। তো এখানে যে এটা আছে মোটামুটি এটা ওটা সাফিসিয়েন্ট, তবে এইটার বৈশিষ্ট্য হচ্ছে ওখানে শুধুমাত্র লাস্ট এন্ডে কী চেঞ্জ হচ্ছে সেটা দেয়া, নর নরা নরং নরে শুধুমাত্র ও আ অং এ এন এহি আয় সন এইটুকু দেয়া আছে। এটাতে কিন্তু অলরেডি এতগুলো শব্দরূপ এখানে দেয়া আছে, কেটে কেটে দেয়া আছে, কিন্তু কেউ যদি দেখে পড়ে এখান থেকে কিন্তু নয় নয় করে প্রায় 15-20টার মতন শব্দরূপ এখানে দেয়া আছে, বানানো রেডিমেড, এবং মিনিংও দেয়া আছে, মানে উইথ মিনিং শব্দরূপ এই তালিকার মধ্যে দেয়া আছে। থেকে টেকেগুলো একটুখানি একটা শব্দরূপ যে পড়েছে এখান থেকে বাকি শব্দরূপগুলো সব এখানে পড়ে নিতে পারবে, অসুবিধা নেই। এইটা এইভাবে বানানো হয়েছে। বাকি শব্দরূপগুলো তো যা কিছু আছে এগুলো সবই সংখ্যাবাচক শব্দ, এই যে দাতর ফাতর যে শব্দগুলো আছে, স্ত্রীলিঙ্গ শব্দ, পুল্লিঙ্গ শব্দ, সর্বনাম, সবই পড়ানো হবে নেক্সট 2 মাসে। এবার ধাতুরূপের তালিকাটা যদি দেখা হয়, ধাতুরূপের তালিকাটাও অনুরূপে লাস্ট যে সিলেবেল যেখানে গিয়ে সব কিছু অ্যাড হচ্ছে সেইখানে দেওয়া আছে। যেমন ভব, ভূ ধাতু থেকে ভব হচ্ছে, এই যে ভব আছে
ভ এর পরে ব আছে, বয়ের সাথে সব কিছু অ্যাড হচ্ছে। ভ ব তি। আচ্ছা, ভবতিটা পুরোটাই দেয়া হয়েছে, এটা একটা সুবিধা। ভবতি, ভবন্তি, ভবসি, ভবত, ভবামি, ভবাম। এখানে বিভক্তিগুলো কি যুক্ত হচ্ছে সেগুলো দেয়া হয়েছে। যেমন, এবং কি অর্থে হয়, যেমন সো এর সাথে কি হয়, মানে সো ভবতি। সো ভবতির অর্থটা এখানে দেয়া হলো সে হয়। তে ভবন্তি, তারা হয়। তং থাকলে সি হবে, তাহলে তং ভবসি, তুমি হও। তুমহে ভবত, তোমরা হও। অহং ভবামি, আমি হই। ময়ং ভবাম, আমরা হই। এইভাবে সব চলছে। সপ্তমী বিভক্তি ফিউচার টেন্স, ময়ং ভবিষ্যাম, আমরা হব, এই পর্যন্ত হলো। আচ্ছা, তারপরে অতীতকাল, সৌভবী, সে হয়েছিল। ময়ং ভবিম, আমরা হয়েছিলাম, অতীতকাল হয়ে গেল। পা দিয়ে হলে কি হবে, ভবিত্বা মানে হয়ে, জিরান্ত হলো। ভবিতুম হতে। ভবন্ত অন্ত মানজে, প্রেজেন্ট পার্টিসিপেল হতে হতে। যেগুলো নেই সেগুলো জেনারেলি হয় ইউজ হয় না পালিতে, অথবা খুব রেয়ার ইউজ হয় বলে এখানে দেওয়া হয় না, অপ্রয়োজনীয় বলা চলে। সেটাই বলতে গেলে এখানে ভবীয়, এখানে ভবমান, এরকম বানান নিয়ে দেওয়াই যায়, কিন্তু ইউজ হয় না, এই জন্য ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। ভূত হয়েছিল, ত মানে অতীত প্রত্যয়। ভবিতব্য, ভবনীয়, ভব্য হচ্ছে তব্যনীয় ইয় প্রত্যয়, হওয়া উচিত বা যেটা হয়, এই ধরনের অর্থ হয়। আপাততই এইটুকু করেই রাখা হয়েছে, মিনিমাম যেটা মিনিমাম। এবার এখানে এই ভব যেমন দেয়া হয়েছে, ভব ছাড়াও আরও বেশ কিছু ক্যাটাগরি হয়। যেমন শব্দরূপ তোমাদের যে শেখানো হয়েছে, নর শব্দ ছাড়াও দেখা যাচ্ছে উকারান্ত শব্দ, ইকারান্ত শব্দ সব আছে। তরু, তরব, গিরি, গিরয়, এই ধরনের চেঞ্জ হচ্ছে। মানে নর, নরা, তরু, তরা বা গিরি, গিরা এইরকম হচ্ছে। তো সেই চেঞ্জগুলো পরে দেখানো হবে। অনুরূপে ক্রিয়াপদের ক্ষেত্রেও বেশ কিছু চেঞ্জ হয়, সেগুলো নেক্সট যে 2 মাসের ক্লাসে থাকবে সেগুলোর ক্ষেত্রেও এখানে দেয়া আছে। এত নিয়ম তোমাদের নাই হলেও মোটামুটিভাবে এখান থেকে এই চো রয়, চো রয়তি, চো রয়ন্তি, চো রয়সি, চো রয়থ, এইরকম চেঞ্জগুলো দেওয়া হয়েছে, কোথায় কি চেঞ্জ হচ্ছে। এবং মিনিংগুলোর ক্ষেত্রে আমরা এইটার সঙ্গে রিলেট করতে পারি, মানে সে হোক, মানে এখানে জি মানে জয় বোঝায়, তাহলে সো যেতি মানে হচ্ছে সে জয় করে। একটা মিনিং তি বিভক্তি, পুরুষ এক বচনটা দেয়া হয়েছে, দিয়ে বাকিগুলো নিজে থেকে বানিয়ে নেওয়া অভ্যাসের জন্য। যেমন সো, এর সাথে যেতি, সে জয় করে, তাহলে তে জেন্তি, তারা জয় করে। ত্বং জেসি, তুমি জয় করো। তুমহে যে ধ, তোমরা জয় করো। আমরা যদি আগিয়ে যাই এখানে, তুমহে যেই আথ, তুমি, তোমরা হতে পারো, মানে তোমরা জয় করতে পারো, তোমাদের জয় হওয়া উচিত, এই ধরনের অর্থ। এটা থেকে একাধারে দেখে অভ্যাস করা যাবে। তোমাদের যে বলা হয়েছিল যে একসাথে অনেকগুলো শব্দ পড়ে পড়ে অভ্যাস করবে, এইটা থেকে করতে পারো ধাতুরূপের ক্ষেত্রে, এবং এখানে অর্থটাও অভ্যাস করা যাবে। আর যদি দেখা যায় যে মুখস্থ নেই, ভুলে গেছো, তখনও এখান থেকে দেখে নিয়ে হয়ে যাবে। এইখানে যে এইসব লেখা আছে প্লাস অ, প্লাস জিরো, ই থেকে এ, এই সবগুলো শেখানো হবে পরে। আপাতত এই জিনিসটা থেকে তোমরা মিনিমাম ক্রিয়াপদের যে অর্থ জিরান্ড ইনফিনিটিভ সহ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো প্রিন্ট করে রাখবে। আগের দুটো, প্রথম দুটো A4 সাইজে, এই দুটো শব্দক ধাতুকটা A3-তে প্রিন্ট করলে ভালো হয়। আদারওয়াইজ কিন্তু এইটা করা যাবে না, মানে বুঝতে পারা যাবে না, এত ছোট হয়ে যাবে।